যারা ব্যাংকিং সেক্টরে ক্যারিয়ার করতে চান তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন। ব্যাংক জব লিখিত পরীক্ষায় সবচেয়ে বড় বাধার নাম ইংলিশ। কারণ লিখিত পরীক্ষা যদি 200 মার্কসের হয়, এর মধ্যে ইংরেজি অংশেই থাকে 100+ মার্কস। আজ কথা বলবো এক ক্লাসেই ব্যাংক জব রিটেন ইংলিশ প্রিপারেশন। একদম ঠিকই শুনেছেন। আপনি যদি একটু ধৈর্যশীল হন তাহলে আজকের এই একটি ক্লাসের মধ্য দিয়েই ব্যাংক জব রিটেন ইংলিশ প্রিপারেশনের সকল কলাকৌশল বিস্তারিত জানতে পারবেন ইনশাআল্লাহ। প্রথমে আমাদের জানা উচিত বিগত বছরের প্রশ্নগুলো বিশ্লেষণ করে ব্যাংক জব লিখিত পরীক্ষায় ইংরেজি অংশে কোন টপিকগুলো থেকে প্রশ্ন আসে। বরাবর যেগুলো হয়, একটা প্যাসেজ দেয়া হয় বা রিডিং কম্প্রিহেনশন থেকে থিমেটিক কোশ্চেন্স এর উত্তর, কিংবা প্যাসেজ থেকে আপনাকে সামারি বা প্রেসি লিখতে বলবে। ট্রান্সলেশন থাকতে পারে বাংলা থেকে ইংরেজি বা ইংরেজি থেকে বাংলা। ফোকাস রাইটিং কিংবা আর্গুমেন্টেটিভ রাইটিং এর মতোই টপিকগুলো থাকে। আপনি কি জানেন এই সব কিছুর নির্ভরশীলতা কোথায়? এই সব কিছু নির্ভর করতেছে আপনার ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিং স্কিলের উপর। ভাই, আপনি যদি ইংলিশ বানায় লিখতে পারেন, মানে আপনার মাথায় যে বাংলা তথ্যগুলো আছে সেটাকে যদি আপনি ইংলিশে ট্রান্সলেট করতে পারেন, তাহলে আপনি কিন্তু সামারি লিখতে পারবেন। আপনি তথ্য জানলে ফোকাস লিখতে পারবেন। আর্গুমেন্টেটিভ ইস্যুগুলো আপনি সুন্দর করে ব্যাখ্যা সহ লিখতে পারবেন, যদি আপনার ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিং স্কিল এবং ট্রান্সলেশন স্কিল থাকে। তার মানে আপনাকে আমি বলতে চাই, এই সব কিছুর প্রিপারেশন নেওয়ার আগে আপনাকে সবার আগে প্রস্তুতি নিতে হবে যে আপনি কিভাবে মন খুলে ইংলিশে লিখতে পারেন। আপনাকে শিখতে হবে ট্রান্সলেশন করার পদ্ধতি। এখন সবার ধারণা ট্রান্সলেশন কি বললেই হয়ে গেল। আমি যদি বলি আপনার ভান্ডারে যা আছে তাই দিয়ে অনুবাদ করা সম্ভব, ইয়েস। আপনি ছোটবেলা থেকে একটা নিয়ম শিখেছেন না, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। জাস্ট এই স্ট্রাকচারটা ফলো করেই আপনি ম্যাক্সিমাম সেন্টেন্সকে ইংলিশে লিখতে পারবেন। আর ওয়ার্ড ভোকাবুলারি, ভাই, আপনার ভান্ডারে যা আছে তাই দিয়ে সম্ভব। আমি আপনাকে প্রমাণ করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে একটা বাংলা টেক্সট আছে। এটা কম্বাইন্ড 9 ব্যাংক অ্যান্ড 1 ফিনান্সিয়াল ইনস্টিটিউশনস অফিসার জেনারেল পরীক্ষায় এসেছিল 2023 সালে। বাংলা থেকে ইংরেজি অনুবাদ। আপনি যদি এই বাংলা টেক্সটটাকে ইংলিশে অনুবাদ করার সক্ষমতা রাখেন, আমি আপনাকে লিখিত গ্যারান্টি দিব আপনি সামারি রাইটিং, প্রেসি রাইটিং, আর্গুমেন্টেটিভ রাইটিং, ফোকাস রাইটিং এ সবার চেয়ে ভালো করবেন। এটাই বাস্তব, এটাই সত্য। এখন কথা ছিল কি যেন, যে রুলস এক গাদা লাগবে না, আপনার ভান্ডারে যা আছে তাই দিয়ে এই টেক্সটটা অনুবাদ করা সম্ভব। আমি প্রমাণ করে দিব। শুরুতেই বলেছি আজকে এই আলোচনা সবার জন্য না, যারা ব্যাংক জব সিকার এবং ধৈর্যশীল তাদের জন্য আজকে এই আলোচনা। 5 মিনিট 2 মিনিট দেখে আপনি সব বুঝবেন, যারা তাদের জন্য এই ভিডিও একদমই না। চলুন আমরা এই প্রত্যেকটা বাক্যকে আলাদা আলাদা করে অনুবাদ করার চেষ্টা করে দেখি কেমন হয়। অনুবাদ দুই ধরনের, একটা হলো লিটারাল ট্রান্সলেশন বা শাব্দিক অনুবাদ, আর একটা হলো থিমেটিক ট্রান্সলেশন বা ভাবানুবাদ। আজকে আমরা শাব্দিক অনুবাদ, ভাবানুবাদ এর মধ্যেও পার্থক্য বুঝে নিব। প্রথম বাক্যে কি বলা আছে ভাই? এখানে বলা আছে ঝুঁকি ব্যবস্থাপনা ব্যাংকের জন্য অত্যন্ত প্রয়োজনীয় একটি বিষয়। খেয়াল করেন, আমি যদি একটা বাক্য বলি আমি একজন ছাত্র, এর ইংলিশ কি? আই অ্যাম আ স্টুডেন্ট। এখানে অ্যামটা আসলে কই থেকে? আমি একজন ছাত্র, এই বাক্যে কিন্তু কোনো ভার্ব নেই। যখন দেখবেন কোনো বাক্যে ভার্বটা স্পষ্ট নেই, বুঝে নেবেন সেখানে বি ভার্ব আছে। আমি একজন ছাত্র মানে হলো আমি হই একজন ছাত্র। অনুরূপভাবে লক্ষ্য করবেন এখানে কোনো ভার্ব নেই, তাহলে ধরে নিতে হবে এখানে বলা আছে ঝুঁকি ব্যবস্থাপনা হলো ব্যাংকের জন্য অত্যন্ত প্রয়োজনীয় একটি বিষয়। তো আপনার বাক্য তো অনুবাদ হয়ে গেল, ইয়াস হয়ে গেছে। আপনি সিম্পলি চিন্তা করেন এই হলো শব্দটা কি? ভার্ব। ভাই, যদি ওইটা ভার্ব হয়, আপনি এতটুকু জানেন ভার্বের যে আগের অংশটুকু থাকে, মানে পূর্বের অংশটুকু, সেটা হলো বাক্যের কি? সাবজেক্ট। আর ভার্বের যে পরের অংশটুকু থাকে আপনি জানেন সেই পরের অংশটুকুর নাম কি? অবজেক্ট। হ্যাঁ, কখনো কখনো আমরা ভার্বের পরের অংশটাকে অবজেক্ট না বলে আমরা বলি সাবজেক্টিভ কমপ্লিমেন্ট, আমরা কখনো বলি অ্যাডভার্বিয়াল। ভাই, এত ঝামেলায় আপনি না যান। আপনি নরমালি চিন্তা করেন যে ভার্বের আগের অংশটা সাবজেক্ট আর ভার্বের পরের অংশটাকে অবজেক্ট, এটা ধরে আপনার কাজ অনুবাদ করা। ওকে, করি। তাহলে আমার সাবজেক্টটা কি আছে? ঝুঁকি ব্যবস্থাপনা। তো ভাই, ঝুঁকি ব্যবস্থাপনার ইংলিশ কি? এটা আপনারা সবাই জানেন। ঝুঁকির ইংলিশ কি? রিস্ক। ওকে, তো আপনি রিস্ক লিখে দেন। আর ব্যবস্থাপনার ইংলিশ কি বলেন তো? ম্যানেজমেন্ট। তাহলে হয়ে গেল রিস্ক ম্যানেজমেন্ট, ঝুঁকি ব্যবস্থাপনা। এবার ভার্বটা যেন কি? ভার্বটা আছে কি? হলো। তো হলোর ইংলিশ কি? ইজ।
তো আপনি সাবজেক্ট পেলেন, ভার্ব পেলেন। এবার বাকি কি আছে? অবজেক্ট, যাকে আপনি বলেন সাবজেক্টিভ কমপ্লিমেন্ট বা যাই বলেন। কিন্তু সমস্যা হলো বিশাল বড় একটা পার্ট। যদি আমি পুরোটাকে ভার্বের পরবর্তী অংশ হিসেবে চিন্তা করি, এখান থেকে শুরু করে এই পর্যন্ত বিশাল বড় একটা পার্ট। একটা কথা মনে রাখবেন, যখন আপনি দেখবেন বাক্যের কোনো একটা পার্ট, সেটা সাবজেক্ট হোক আর অবজেক্ট হোক আর সাবজেক্টিভ কমপ্লিমেন্ট হোক, যেই হোক না কেন, কয়েকটা শব্দ মিলে যখন এরকম বড় একটা পার্ট হবে বাক্যের, সেটা একটা ফ্রেজ। আর যে কোনো বাংলা ফ্রেজকে অনুবাদ করতে হয় পেছন দিক থেকে। আমি আরো মজা করে বলি, যা কিছু সাইজে বড়, যা কিছু দৈর্ঘ্যে বড়, পেছন থেকে অনুবাদ করো। এই যে বিশাল বড় একটা পার্ট, আপনি একে পেছন দিক থেকে ধৈর্য ধরে অনুবাদ করবেন। তো পেছনের পার্টটা কি? একটা বিষয়। কেমন বিষয়? অত্যন্ত প্রয়োজনীয় একটা বিষয়। তাহলে আমি বলতে পারি যে অ্যান এসেনশিয়াল, অথবা আমি বলতে পারি আ ক্রুশিয়াল। আচ্ছা, ক্রুশিয়াল বিষয়ের ইংলিশ কি? ম্যাটার, অথবা কি? অ্যাসপেক্ট। তো আমি লিখে দিলাম অ্যাসপেক্ট। এখন আপনি বলতে পারেন অত্যন্ত প্রয়োজনের ইংলিশ যদি আমি লিখি ভেরি নেসেসারি, ভুল হবে? একদমই ভুল হবে না ভাই। ওয়ার্ড নিয়ে এই মুহূর্তে আপনি কোনো দুশ্চিন্তা করবেন না। আপনার কাজ আগে সেন্টেন্স তৈরি করা শেখা, তারপর আপনি বেঁচে থাকলে অনেক ওয়ার্ড শিখতে পারবেন, সেগুলোকে আপনি প্রয়োগ করতে পারবেন। তাহলে আ ক্রুশিয়াল অ্যাসপেক্ট অথবা অ্যান এসেনশিয়াল এলিমেন্ট, আপনি যে কোনো একভাবে লিখেন, অত্যন্ত প্রয়োজনীয় হলেই হলো। আচ্ছা, এবার জন্যর ইংলিশ কি? পেছন থেকে আসতেছি। জন্যর ইংলিশ কি? ফর। এবার ব্যাংক, আমি লিখে দিলাম কি? অথবা আপনি চাইলে এটাকে বলতে পারেন ফর দ্য ব্যাংকিং সেক্টর, একই কথা। তাহলে আমার বাক্যটা কি হলো? রিস্ক ম্যানেজমেন্ট ইজ আ ক্রুশিয়াল অ্যাসপেক্ট ফর ব্যাংকস, অথবা রিস্ক ম্যানেজমেন্ট ইজ অ্যান এসেনশিয়াল এলিমেন্ট ফর দ্য ব্যাংকিং সেক্টর। এন্ড ভাবানুবাদটা কি? ভাবানুবাদটা হলো আপনি এই বাক্যের থিমটাকে ঠিক রেখে যেভাবে ইচ্ছা সেভাবে ইংলিশটা লিখতে পারেন, যেন আপনার ইংরেজি বাক্যটা পড়লে এটার মেইন মেসেজটা খুঁজে পাওয়া যায়। এটাই ভাবানুবাদ। প্রশ্ন হলো কোনটা ভালো? শাব্দিক অনুবাদ ভালো নাকি ভাবানুবাদ ভালো? অবশ্যই ভাবানুবাদ বেটার। চলেন আমরা পরের বাক্যে দেখে যাই। আজকে যদি আপনি এই সোশ্যাল মিডিয়ার কল্যাণে আমার এই লিসনটা একটু ধৈর্য নিয়ে আপনি দেখেন, বিলিভ মি, আপনি উপকৃত হবেন। আজে বাজে জায়গায় সময় নষ্ট না করে, অন্য রিলস না দেখে এমন কিছু দেখার চেষ্টা করেন যা আপনার স্কিল ডেভেলপ করে। নিজেকে কন্ট্রোল করেন, ধৈর্য নিয়ে পুরো সময়টা দেখবেন। এখানে কি বলা আছে? ব্যাংক একটি সুনির্দিষ্ট নীতি কাঠামোর আওতায় ঝুঁকি ব্যবস্থাপনা করে। আচ্ছা, এবার আমরা এই বাক্যটাকে ট্রান্সলেট করব। আচ্ছা, এইটা আমরা পরে আসতেছি, এটা আরেকটা বাক্য। তো এই বাক্যটার মধ্যে ভার্ব কোনটা? ভার্ব কোনটা? ভার্ব হলো ব্যবস্থাপনা করে বা করে, এটা হলো ভার্ব। আপনি ভার্বকে প্রশ্ন করেন তো কাকে ব্যবস্থাপনা করে? উত্তর হলো ঝুঁকি। ঝুঁকি, ঝুঁকিকে ব্যবস্থাপনা করে, মানে এই ঝুঁকি ব্যবস্থাপনাটা হলো অবজেক্ট। কে ঝুঁকি ব্যবস্থাপনা করে? উত্তর হলো ব্যাংক। এখন আপনি বলতে পারেন যে ভাই আপনি কেমনে সাবজেক্ট অবজেক্ট বের করলেন? আচ্ছা, ছোট্টটা সূত্র বলে দিই। একটা ভার্বকে আপনি যদি কে বা কারা দিয়ে প্রশ্ন করেন, তাহলে উত্তর হিসেবে নরমালি সাবজেক্ট পাওয়া যায়। আর যদি ভার্বটাকে আপনি কি অথবা কাকে দ্বারা প্রশ্ন করেন, তাহলে উত্তর হিসেবে পাওয়া যায় অবজেক্ট। তাহলে আপনি ধরে নেন আপনার এখানে ভার্বটা হলো করে। আমি ভার্বকে প্রশ্ন করলাম যে কি করে? উত্তর হলো ঝুঁকি ব্যবস্থাপনা করে। তার মানে ঝুঁকি ব্যবস্থাপনাটা অবজেক্ট। আর যদি বলি কে ঝুঁকি ব্যবস্থাপনা করে, উত্তর হলো ব্যাংক। তার মানে ব্যাংক হলো কি? সাবজেক্ট। তাহলে আপনি সাবজেক্ট পেলেন, ভার্ব পেলেন, অবজেক্ট পেলেন। প্রশ্ন হলো বাকিগুলো কি? ওটা নিয়ে আপনার ভাবার দরকার নাই, আপনি আগে সাবজেক্ট ভার্ব অবজেক্টকে প্রয়োগ করেন। ওকে, তাহলে আমার সাবজেক্টকে ব্যাংক, তো আমি এখানে লিখলাম ব্যাংকস। প্রশ্ন হলো আপনি প্লুরাল কেন করলেন? ভাই একটা ব্যাংক কি এই কাজ করে? না, সকল ব্যাংকই করে, তাই কমন নাউনকে প্লুরাল করতে হবে, ব্যাংকস। এবার করে, নরমালি করার ইংলিশ কি? ডু। কিন্তু সব জায়গায় তো ডু না, এখানে আমি ডু না লিখে লিখবো অপারেট। প্রশ্ন হলো অপারেট কেন? ভাই কোনো একটা কাজ সম্পূর্ণ করার ক্ষেত্রে আমরা অপারেট লিখতে পারি। আচ্ছা, বা পারফর্মও লিখতে পারেন। ওকে, লিখলাম, সাবজেক্ট পাইলাম ভার্ব। এবার অবজেক্ট যেন কি করে? ঝুঁকি ব্যবস্থাপনা। তাহলে আমি লিখতে পারি যে রিস্ক ম্যানেজমেন্ট। রিস্ক ম্যানেজমেন্ট। ওকে, আমার সাবজেক্ট হয়ে গেল, আমার ভার্ব হয়ে গেল, আমি অবজেক্টও পেয়ে গেলাম। এবার ছোট্ট একটা কথা মনে রাখবেন, একটা বাক্যের সাবজেক্ট ভার্ব অবজেক্ট নেয়ার পরেও যদি ওই বাক্যের কোনো অবশিষ্ট অংশ থাকে এরকম, সেই অংশটার নাম কি? ওইটার নাম অ্যাডভার্ব নাকি অ্যাডভার্ব অফ ম্যানার নাকি প্লেস নাকি টাইম, এইসব নিয়ে ভেবে ক্লান্ত হওয়ার দরকার নেই। ওর নাম জাহান্নাম হোক,
ডাজন্ট ম্যাটার। সাবজেক্ট ভার্ব অবজেক্ট বাদে বাকি যে অংশটুকু থাকে তাকে আপনি জাস্ট পেছন দিক থেকে অনুবাদ করবেন। একদম পেছন দিক থেকে চলবে গাড়ি চিলমারি, কোথাও থামবেন না। তাহলে আমার পেছনের শব্দটা কি? আওতায়। আওতায়ের ইংলিশ কি? আমি লিখবো আন্ডার, আওতায়। এবার কার আওতায়? একটা সুনির্দিষ্ট নীতি কাঠামো। তাহলে আমি লিখবো স্পেসিফিক, সুনির্দিষ্ট। নীতির ইংলিশ কি? পলিসি। কাঠামোর ইংলিশ কি? ফ্রেম। সো আমি লিখলাম পলিসি ফ্রেম। সুন্দর একটা বাক্য হয়ে গেল। ব্যাংকস অপারেট রিস্ক ম্যানেজমেন্ট আন্ডার আ স্পেসিফিক পলিসি ফ্রেম। হয়ে গেল না? একটু ধৈর্যশীল হন, বাকিটা মজা পাবেন। এবার আমরা পরের বাক্যে যাই। পরের বাক্যে কি বলছে? আমানতকারীরা হবে না, আমানতকারীর স্বার্থ সংরক্ষণের জন্য এটি জরুরি। তাহলে কে জরুরি? উত্তর হলো এটি। তার মানে এটি শব্দটাই হলো বাক্যের কি? সাবজেক্ট। আচ্ছা, তার মানে এটি হইল জরুরি। সো আমি লিখে দিলাম যে ইট ইজ, এটি। এবার ভার্ব হলো, এবার এটি কি? জরুরি। জরুরির ইংলিশ কি জানেন আপনি? ইমার্জেন্সি, তাই তো? লিখেন না। আর কি জানেন? আর্জেন্ট। ওকে, আর্জেন্টে লিখেন। মানে আপনি যা লিখবেন তাই হবে। ইট ইজ আর্জেন্ট, এটি জরুরি। শোনেন, যখন প্র্যাকটিস করতে যাবেন না, এই যে আমি বললাম যা লিখবেন তাই হবেন, এই সময় আপনাকে কেউ কেউ পরামর্শ দিবে শুরুতেই যে না এই ওয়ার্ড না এটা দাও, একদম পাত্তা দিবেন না। আগে আপনি সেন্টেন্স লেখা শেখেন, আপনার রাইটিং ফোবিয়া আগে কাটুক, তারপর আপনি অ্যাডভান্স লেভেলের ওয়ার্ড ব্যবহার করতে পারবেন। এমনই হওয়া উচিত। তাহলে ইট ইজ আর্জেন্ট, এটা জরুরি। আচ্ছা, তাহলে আপনার সাবজেক্ট নেওয়া হলো, ভার্ব নেওয়া হলো, তাই না? আমি বলছি কি, সাবজেক্ট ভার্ব বা কমপ্লিমেন্ট বা অবজেক্ট নেওয়ার পর বাক্যের বাকি যে অংশটুকু থাকে তাকে অনুবাদ করতে হয় কোন দিক থেকে? পেছন দিক থেকে। তাহলে পেছনের শব্দটা কি? জন্য, ফর। এবার জন্যর আগের শব্দটা কি? সংরক্ষণ। সংরক্ষণের ইংলিশ কি? প্রেজার্ভ। তাহলে আমি এখানে লিখলাম প্রেজার্ভিং। আর প্রশ্ন হলো প্রেজার্ভিং কেন দিলাম? কারণ ফর একটা প্রেপোজিশন, টু বাদে অন্য প্রেপোজিশনের পরে ভার্ব থাকলে আইএনজি হয়, তাই প্রেজার্ভিং। এবার সংরক্ষণ হলো। এবার কি? স্বার্থ। স্বার্থের ইংলিশ কি? ইন্টারেস্ট। তাহলে আমি লিখলাম যে দা ইন্টারেস্ট। এবার কার স্বার্থ? আমানতকারীর, তার মানে অফ দা ডিপোজিটর্স। হয়ে গেল। এখন আপনি চাইলে এখান থেকে কিছু ওয়ার্ড কমিয়ে, সেন্টেন্সের মেদ একটু কমিয়ে এটাকে আরো স্মার্ট আর করতে পারেন। কিভাবে? এত প্যারার দরকার নেই তো। সংরক্ষণের ইংলিশ আপনাকে লিখতে হবে না, আপনি জাস্ট লিখেন জন্যর ইংলিশ কি? ফর। এবার কিসের জন্য? আমানতকারীর স্বার্থের জন্য। ভাই, আমানতকারীর স্বার্থের জন্য মানেই আমানতকারীর স্বার্থ সংরক্ষণের জন্য। তার মানে এখানে সংরক্ষণ শব্দটার ইংলিশ লিখতে হবে না। ইয়েস, অনেক ওয়ার্ডকে আপনি চাইলে বাদ দিতে পারেন, এটাই ভাবানুবাদ। তাহলে আমি লিখে দিই স্বার্থ। স্বার্থের ইংলিশ কি স্যার? ইন্টারেস্ট। স্যার আমি তো জানি না। ভাই, আপনার স্বার্থের ইংলিশও লেখার দরকার নেই। আপনি যদি শুধু লিখেন ফর দা ডিপোজিটর্স, তাহলেই আপনার বুঝাবে আমানতকারীদের জন্য। আমানতকারীদের জন্য মানেই আমানতকারীদের স্বার্থের জন্য। দিস ইজ দ্য পাওয়ার অফ থিমেটিক ট্রান্সলেশন। এখন আপনি যদি বলেন যে না ভাই, আপনার এই কথা আমি শুনবো না, আমি জন্যর ইংলিশ লিখবো ফর। ওকে, আমি সংরক্ষণ বাদ দিতে পারি কিন্তু স্বার্থকে বাদ দিব না, কোনো সমস্যা নেই। লিখেন ফর দা ইন্টারেস্ট, স্বার্থ হলো। এবার এই যে এই এর ইংলিশ কি? অব। এবার আমানতকারীর ইংলিশ কি? ডিপোজিটর্স। তো আমি দিলাম দা ডিপোজিটর্স। এখন আপনার সাদা মনে কাদা নেই, আপনার মনে একটা প্রশ্ন ঢুকতেছে, সেটা হলো আপনি ইন্টারেস্টের সামনে কেন দা দিলেন আর ডিপোজিটর্স এর সামনেই বা আপনি কেন দা দিলেন? ভাই, এই ডিপোজিটরটা একটা শ্রেণী হয়ে গেল, যারা আমানতকারী, শ্রেণীর সামনে কি বসে? দা। তাহলে ইন্টারেস্টের সামনে দা হলো কেন? এটা কার স্বার্থ? ওই ডিপোজিটরদের স্বার্থ। ওই ডিপোজিটরদের স্বার্থ, তার মানে স্বার্থটা এখন নির্দিষ্ট হয়ে গেছে, কারণ কার স্বার্থ সেটা সুস্পষ্ট করে বলছে। এরকম যখন কোনো নাউন আরেকটা নাউনের প্রভাবে নির্দিষ্ট হয়ে যায়, তখন ওই নাউনটার সামনে দা বসে। তাই আমাকে লিখতে হয়েছে ফর দ্য ইন্টারেস্ট অফ দ্য ডিপোজিটর্স। তাহলে আমার এখানে বাক্য কয়টা? দুইটা। কি কি? ব্যাংকস অপারেট রিস্ক ম্যানেজমেন্ট আন্ডার a specific policy frame। তারপর ইট ইজ আর্জেন্ট ফর দ্য ইন্টারেস্ট অফ দ্য ডিপোজিটর্স। মজা না? অনেক মজার। এখন দেখেন, আপনি এই বাক্যটাকে আরো সুন্দর করতে পারেন। কিভাবে জানেন? আপনি এখান থেকে ইট শব্দটাকে তুলে দিবেন। হ্যাঁ, দিতে পারেন। প্রশ্ন হলো ইট শব্দটাকে তুলে আমার লাভটা কি? লাভটা বলতেছি। লাভ হলো আপনি এইটাকে তুলে দিয়ে জাস্ট এই জায়গায় আপনি একটা রিলেটিভ প্রোনাউন ঢুকাই দেন যে হুইস। তাহলে কি হলো?
ব্যাংকস অপারেট রিস্ক ম্যানেজমেন্ট আন্ডার আ স্পেসিফিক পলিসি ফ্রেম হুইচ ইজ, এই হুইচ বলতে কি? হুইচ বলতে মূলত পুরো বাক্যটাকেও মিন করতে পারে, আমি পুরো বাক্যটাকে মিন করছি, তবে এখানে হুইচ বলতে পলিসি ফ্রেমকেও বোঝায়। আপনি চাইলে এখানে একটা কমা চিহ্ন দিতে পারেন। কেন কমা দিব? কেন কমা দিলে হুইচ দ্বারা পুরো এই ঘটনাটাকে বুঝাবে যে ব্যাংকস অপারেট রিস্ক ম্যানেজমেন্ট আন্ডার আ স্পেসিফিক পলিসি ফ্রেম, ব্যাংক একটা নির্দিষ্ট কাঠামোর আওতায় ঝুঁকি ব্যবস্থাপনাটা করে। হুইচ যা, মানে এই ঘটনাটাই, হুইচ ইজ আর্জেন্ট ফর দ্য ইন্টারেস্ট অফ দ্য ডিপোজিটর্স। দেখেন আপনার সেন্টেন্স কিন্তু স্মার্ট থেকে স্মার্টার হয়ে গেল। এখন বলতে পারেন যদি আমি এটা না করি, সমস্যা নাই, প্রশ্ন করতে পারেন যে আমি কিভাবে বুঝবো এটা করতে হবে, সেটাও আমি বুঝাবো, জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। তাহলে এই বাক্যটা কিন্তু বুঝে গেলেন। ধৈর্য আছে তো? আছে। এবার পরের বাক্যে যাই, চলেন। পরের বাক্যে কি বলছে? আমি সবসময় একটা কথা বলে থাকি যে আমি যে সোশ্যাল মিডিয়াতে আমার উন্মুক্ত ক্লাসগুলো ছেড়ে দিই, এটা সবার জন্য না, শুধু সেই ভাই বোনগুলোর জন্য যারা প্রচুর ধৈর্যশীল। এখানে কি বলছে? মন্দার সময়ে ঝুঁকি ব্যবস্থাপনার প্রয়োজনীয়তা আরো বেশি। ও আচ্ছা, আচ্ছা কার প্রয়োজনীয়তা আরো বেশি? উত্তর হলো ঝুঁকি ব্যবস্থাপনার প্রয়োজনীয়তা আরো বেশি। আচ্ছা ভাই, এই বাক্যটাকে আমরা এভাবে চিন্তা করতে পারি না? আমরা বলতে পারি না যে ঝুঁকি ব্যবস্থাপনা মন্দার সময়ে আরো বেশি প্রয়োজনীয় হয়? বলতে পারি না যে ঝুঁকি ব্যবস্থাপনা মন্দার সময়ে আরো বেশি প্রয়োজনীয় হয়? আমার স্ক্রিনে বা বোর্ডে যে বাক্যটা লেখা আছে, মানে এই যে এটা, আর আমি লিখেছি এটা, এই দুটার মধ্যে কি কোনো অর্থগত পার্থক্য আছে? মনে হয় নাই, একই কথা। প্রশ্ন হলো আমি কেন এভাবে লিখলাম? আপনার সবার আগে কাজ হলো যে বাংলা বাক্যটা দেয়া থাকবে, ওইটাকে আপনি আগে নিজের দখলে নিয়ে আসবেন। মানে মানে যেভাবে বাক্যটা সাজালে আপনার ইংরেজিতে লিখতে সুবিধা হবে, আপনি সেরকম করে আগে বাক্যটাকে পরিকল্পনায় নিয়ে আসবেন। আমার কাছে মনে হয় এটা অনেকের জন্য একটু কঠিন হয়ে যায়। তাহলে সহজ করে বলেন, ঝুঁকি ব্যবস্থাপনা বেশি প্রয়োজনীয় হয় কখন? মন্দার সময়। ইজি হয়ে গেল। তাহলে এখানে কে বেশি প্রয়োজনীয় হয়? ঝুঁকি ব্যবস্থাপনা। তার মানে আমার সাবজেক্টটা কে? আমার সাবজেক্টটা এখানে ঝুঁকি ব্যবস্থাপনা। সো আমি তার জন্য কি লিখবো? তার জন্য আমি লিখবো রিস্ক ম্যানেজমেন্ট। ওকে, এবার আমার ভার্বটা কি? ভার্বটা হলো হয়। তো হওয়ার ইংলিশ কি? বি বা বিকাম। তো আমি লিখবো বিকাম, কিন্তু আমি এখানে বিকামস দিব, কারণ প্রেজেন্ট টেন্স, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, ভার্বের সাথে এস যুক্ত হয়েছে। তাহলে সাবজেক্ট হলো রিস্ক ম্যানেজমেন্ট, ভার্ব হলো বিকামস হয়। এখন প্রশ্ন হলো কি হয়? উত্তর হলো আরো বেশি প্রয়োজনীয়। তাহলে আমি লিখে দিলাম যে মোর নেসেসারি বা মোর ইম্পর্টেন্ট, মোর ইম্পর্টেন্ট, আরো বেশি প্রয়োজনীয় হয়। যাক, আমি কোন রকমের সাবজেক্ট লিখলাম, ভার্ব লিখলাম, ভার্বের পরবর্তী অংশ লিখলাম, শেষ। মানে বাক্যের মূল অংশ, প্রিন্সিপাল ক্লোজ লেখা শেষ। মেইন মেসেজটুকু লেখার পর ওই বাক্যে বাকি যে অংশটুকু থাকে ওটার নাম টাইম, প্লেস, ম্যানার, যা মন চায় হোক, আপনি অনুবাদ করবেন পেছন দিক থেকে। কখন প্রয়োজনীয় হয়? উত্তর হলো মন্দার সময়ে, সময়ে। তাহলে আমি এখানে সময়ের পূর্বে কি দিতে পারি? ইন, কিন্তু আমি এখানে দিলাম ডিউরিং। কেন দিলাম বলতেছি। ডিউরিং, মন্দার জন্য আমি দিতে পারি রেসিশন। ডিউরিং কেন দিলাম? ইনও দিতে পারেন। ডিউরিং দিলাম পুরা মন্দা জুড়ে, এটা গুরুত্বপূর্ণ। একটা সময় জুড়ে একটা কাজ চললে সেক্ষেত্রে ডিউরিং দিলে ভালো হয়। তাহলে আমার সেন্টেন্সটা কি হলো? রিস্ক ম্যানেজমেন্ট বিকামস মোর ইম্পর্টেন্ট ডিউরিং রিসেশন। মন্দার সময়ে ঝুঁকি ব্যবস্থাপনার প্রয়োজনীয়তা আরো বেশি হয়। হয়ে গেল। আচ্ছা, এখন পরের বাক্যে কি বলছে? এই ব্যাপারে ব্যাংক ব্যবস্থাপনার দায়িত্ব সর্বাধিক। আচ্ছা, তাহলে আমি এখানে এটা লিখে ফেলবো যে এই ব্যাপারে ব্যাংক ব্যবস্থাপনার দায়িত্ব সর্বাধিক। তাহলে আমার এখানে সাবজেক্ট কি? এই ব্যাপারে, এটা একটা বাড়তি অংশ, এর জন্য আমি লিখলাম ইন দিস রেগার্ড, ইন দিস রেগার্ড, এই ব্যাপারে, বা ইন দিস কনটেক্সট, এই বিষয়ে লিখে দিলাম। এবার কি বলছে? ব্যাংক ব্যবস্থাপনার দায়িত্ব সর্বাধিক। কার দায়িত্ব বেশি? উত্তর হলো ব্যাংক ব্যবস্থাপনার দায়িত্ব বেশি। তার মানে কে বেশি দায়ী? ব্যাংক ব্যবস্থাপনা দায়ী। আমি যদি বলি তোমার দায়িত্ব সর্বাধিক, এটা বলা, আর যদি বলি তুমি সবচেয়ে বেশি দায়ী, অর্থের কি কোনো পার্থক্য আছে? নেই। তোমার দায়িত্ব সবচেয়ে বেশি আর তুমি সবচেয়ে বেশি দায়ী, একই তো কথা ভাই। তাহলে আপনি এইভাবে চিন্তা করেন, ব্যাংক ব্যবস্থাপনার দায়িত্ব সর্বাধিক, তার মানে ব্যাংক ব্যবস্থাপনাই সবচেয়ে বেশি দায়ী। তো কে বেশি দায়ী? ব্যাংক ব্যবস্থাপনা। তাহলে আমার ব্যাংক ব্যবস্থাপনা সাবজেক্ট, তাহলে আমি লিখতে পারি ব্যাংক ম্যানেজমেন্ট, ব্যাংক ব্যবস্থাপনা।
ইজ হলো সবচেয়ে বেশি দায়ী, তার মানে মোস্টলি রেসপন্সিবল। মোস্টলি রেসপন্সিবল হয়ে গেল। তাহলে আমার দুইটা বাক্য পর পর কি, রিস্ক ম্যানেজমেন্ট বিকামস মোর ইম্পর্টেন্ট ডিউরিং রিসেশন, ইন দিস রিগার্ড ব্যাংক ম্যানেজমেন্ট ইজ মোস্টলি রেসপন্সিবল। আরেকটা মজার বিষয় আছে, সেটা শেয়ার করি। আপনি চাইলে এই দুইটা বাক্যকে যুক্ত করে এক বাক্য করতে পারেন। কিভাবে? এই ইন দিস রিগার্ড এটাকে আমি তুলে দিলাম, তুলে দিয়ে আমি এখানে একটা কনজাংশন বসাই দিলাম হোয়ার। এটা আগে নেন, তারপর এটা দুটোকে যুক্ত করেন, দেখেন সুন্দর একটা বাক্য হবে। রিস্ক ম্যানেজমেন্ট বিকামস মোর ইম্পর্টেন্ট ডিউরিং রিসেশন হোয়ার, মানে যেখানে ব্যাংক ম্যানেজমেন্ট ইজ মোস্টলি রেসপন্সিবল। তাহলে অর্থটা কি আসে? ঝুঁকি ব্যবস্থাপনা মন্দার সময়ে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, যেখানে ব্যাংক ব্যবস্থাপনাই সবচেয়ে বেশি দায়ী। করা যাবে? হ্যাঁ যাবে। আপনি চাইলে দুইটা বাক্যকে সুন্দর করে কানেক্টর দিয়ে যুক্ত করে একটা বাক্য করতে পারেন, যদি সেটা শুনতে ভালো শোনায়, কোনো দোষের কিছু নেই। এবার পরের বাক্যে আসি। পরের বাক্যে কি বলছে? এর নজরদারি করবে ব্যাংকের পরিচালনা পর্ষদ। তাহলে নজরদারিটা কে করবে? কে করবে? উত্তর হলো ব্যাংকের পরিচালনা পর্ষদ। তার মানে এটা হচ্ছে আমার বাক্যের কি, সাবজেক্ট। ভার্ব কোনটা? উত্তর হলো নজরদারি করবে। আর অবজেক্ট এর। তো হয়ে গেল। তো তাহলে সাবজেক্ট লিখেন ব্যাংকের পরিচালনা পর্ষদ। তাহলে ব্যাংকের পরিচালনা পর্ষদ মানে কি? যারা ব্যাংক চালায়, বোর্ড অফ ডিরেক্টরস। তাহলে আমি লিখতে পারি যে ব্যাংকস মানে ব্যাংকগুলোর বোর্ড অফ ডিরেক্টরস। বোর্ডস অনেকগুলো বোর্ড, তাই অফ ডিরেক্টরস। বা আপনি লিখতে পারেন দ্য বোর্ডস অফ ডিরেক্টরস অফ দ্য ব্যাংকস, একই কথা। এবার ভার্ব কোনটা? নজরদারি করবে, ফিউচার টেন্স। তার মানে উইল মনিটর ইট, এটা নজরদারি করবে। সত্যি বলতে এই যে একটা সময় ধরে আপনি যে আমার এই কথাগুলো শুনতেছেন, বুঝতেছেন, আপনার অসুবিধা হচ্ছে? আমার মনে হয় খুব বেশি অসুবিধা হচ্ছে না। একবার ভাবেন তো, যদি ঠিক এইভাবে আপনাকে কেউ প্রত্যেকটা পয়েন্ট ধরে ধরে বুঝায়, আপনি যদি এরকম করে যদি আপনি 15 থেকে 20টা লিসন পেয়ে যান, যে আপনাকে কেউ ধরে ধরে বুঝাবে, বিলিভ মি, আপনি ন্যাচারালি অনুবাদ করতে পারবেন। কিভাবে অনুবাদ করতে পারতেছেন হয়তো আপনি নিজেই টের পাবেন না, বাট আপনি পারবেন। এটা হচ্ছে মানে এটাকে কি বলবো, মানে এইভাবে আসলে মূলত শেখা উচিত। আর রুলস টুলস মুখস্থ করে, একদম ওয়ার্ড ফ্রেজ মুখস্থ করে, ঠাডা বড়া মুখস্থ করে আপনি যে কাজগুলো করবেন, এগুলো বেশি দিন লং লাস্টিং হবে না। এখন আপনি বলতে পারেন যে ভাই, বাংলা থেকে ইংলিশ না হয় আপনি হেল্প করলে আমি পারবো, কিন্তু ইংলিশ থেকে বাংলা দেখলে তো আমার মাথা ঘুরে যায়। ইংরেজি থেকে বাংলা অনুবাদ, ইংরেজি থেকে বাংলা অনুবাদ কিভাবে করব? যেখানে অনেকের ধারণা যে আমি ডিকশনারি মুখস্থ করলেই বুঝি সব পারবো, কিন্তু আমি বলি ভাই, তুমি ডিকশনারি মুখস্থ করেও তোমার ইংরেজি থেকে বাংলা অনুবাদ সুন্দর নাও হতে পারে। কেন? সমস্যাটা কোথায়? সমস্যা দেখেন, এটা একটা ইংলিশ টেক্সট, আমি জানি দেখতে পাচ্ছেন না, লেখা ছোট হয়েছে। এটা বাংলাদেশ ব্যাংক এডির পরীক্ষা এসেছে 2021-এ। আমি এখানে সেন্টেন্স গুলোকে আলাদা করে ভাগ করে নিলাম। এই যে একটা বাক্য, লক্ষ্য করেন এখানে যে বাক্যটা আছে, এটা কিন্তু একটা ছোট বাক্য না, বিশাল বড় বাক্য। আই ইট রাইস বললে যে কেউ বলবে আমি ভাত খাই, আই সিং আ সং যে কেউ বলবে আমি গান গাই, কিন্তু এখানে তো বড় বাক্য। কি লেখা আছে? দ্য ইকোনমিক গ্রোথ অফ বাংলাদেশ decelerated to 5.2% in fiscal year 20 from 8.15% in fiscal year 19 in the aftermath of the economic slowdown caused by a government declared lockdown to prevent the contagion of COVID-19 pandemic. আপনারা অনুবাদ করতে হবে বাংলায়। মাথা ঘুরতেছে তাই তো? একদম চিন্তিত হবেন না, মনোযোগ দেন, ছোট্ট একটা নিয়ম শেখেন। ইংরেজি থেকে বাংলা অনুবাদ করার নিয়ম হচ্ছে, প্রথমত আমি বলবো নিয়ম ছাড়া অনুবাদ করার চেষ্টা করবেন, ন্যাচারালি সেটা অনেক ভালো হবে। তবে আপনি যখন বিগিনার লেভেলের, তখন আপনার একটা নিয়ম ভাই লাগবে আশ্রয় হিসেবে। তো নিয়মটা কি? আপনি প্রথমে এই বাক্যের আগে সাবজেক্টের বাংলাটা করবেন, তারপরে অবজেক্টের বাংলা করবেন, জি, তারপরে ভার্ব। আমরা যখন বাংলাকে ইংলিশে লিখি কি করি? আগে সাবজেক্ট, পরে ভার্ব, তারপর অবজেক্ট, তাই না? বাট ইংলিশ থেকে বাংলা অনুবাদে আগে সাবজেক্ট, তারপর অবজেক্ট, তারপর ভার্ব। এখন বলতে পারেন এই যে অতল মানে কি বলে, দরিয়া কুল কিনারা পায় না, কোথায় সাবজেক্ট কোথায় অবজেক্ট বুঝবো কেমনে? গুড, বাংলাটা প্রবাদ আছে না, কান টানলে মাথা আসে। ইংলিশে আমি বলি ভার্বকে টানলে সব আসে। আগে বাক্যের ভার্ব, ইউ হ্যাভ টু ফাইন্ড দ্য ভার্ব ফ্রম দ্য সেন্টেন্স,
তাহলে আপনার জন্য সাবজেক্ট অবজেক্ট সব সহজ হয়ে যাবে। ভাই ভার্ব এখানে কই, ভাই ভার্বটা কই? ধৈর্য নিয়ে আপনি খোঁজেন। দ্য ইকোনমিক গ্রোথ অফ বাংলাদেশ ডেসিলারেটেড, এই যে ইডি যুক্ত হয়েছে না, পাস্ট টেন্সে ভার্বের সাথে আপনারা ইডি যুক্ত করেন না, তার মানে এটা ভার্ব। আরে ভাই এটার মিনিং কি পরে দেখা যাবে, এটার মিনিং আপনি জানেন কিভাবে জানেন? দেখেন এখানে বলছে টু 5.2%, মানে পার্সেন্টেজটা ছিল 5.24, কত সালে? 20-এ। আর 8.15 ছিল 19-এ। তাহলে ভাবেন তো 19-এ যদি 8.15 হয়, সেটা 20-এ হইছে 5.24, বাড়ছে না কমছে? কমছে। তার মানে ডেসিলারেটেড মানে কমে গেছে। হতাশ হবেন না, আপনি সব ক্লু পেয়ে যাবেন। যাই হোক, মূল কথা হচ্ছে এটা আমার ভার্ব। তাহলে সাবজেক্ট কোনটা? আপনি নরমালি চিন্তা করেন, ছোটবেলা থেকে আপনি কি জানেন? সাবজেক্টটা কোথায় বসে? ভার্বের সামনে। অবজেক্টটা কোথায় বসে? ভার্বের পরে। এখানেও আপনি ধরে নেন এই যে সামনের অংশটুকু আছে, এটা হলো বাক্যের সাবজেক্ট। জি, এটাই সাবজেক্ট। তাহলে অবজেক্ট কোনটা? আপনাকে ধরে নিতে বলছি আমি, চ্যালেঞ্জ করতে বলিনি। আপনি ধরে নেবেন ভার্বের আগেরটা সাবজেক্ট, আর ভার্বের পরে যা থাকে, এই যে টু থেকে শুরু করে একদম এই প্যান্ডামিক পর্যন্ত যা আছে কপালে, পুরোটাই বাক্যের কি? অবজেক্ট। বলতে পারেন দূর ভাই, সত্যি নাকি? সত্যি। আপনি সাদা মনে কাদা নেই এভাবে চিন্তা করবেন, এটা ভার্ব, সামনেরটা সাবজেক্ট, ভার্বের পরে যা আছে যত কিলোমিটার লম্বাই হোক অবজেক্ট। ওকে, মানলাম। তাহলে এবার অনুবাদ করে ফেলেন। প্রথমে কার অনুবাদ? সাবজেক্ট, তারপর অবজেক্ট, তারপর ভার্ব। কিন্তু ভাই সাবজেক্ট তো অনেক বড়। একটু একটা ছোট্ট ম্যাজিক মনে রাখবেন, যা কিছু সাইজে বড় পেছন থেকে অনুবাদ করো, যা কিছু দৈর্ঘ্যে বড় পেছন থেকে অনুবাদ করো, হোক সেটা সাবজেক্ট কিংবা অবজেক্ট বা যাই হোক, দৈর্ঘ্যে বড় মানে পেছন থেকে আপনাকে অনুবাদ করতে হবে। আচ্ছা, যা আছে কপালে। এখন যেহেতু বলেছেন ভাই, আপনার কথাই শুনবো, শোনেন। তাহলে যদি আপনার এটা সাবজেক্ট হয়, আপনি পেছন থেকে অনুবাদ করেন। এখানে কি আছে? বাংলাদেশ। বিসমিল্লাহির রহমানির রহিম, লিখলাম বাংলাদেশ। এবার বলছে অফ মানে কি? তার মানে বাংলাদেশের। এবার ইকোনমিক গ্রোথ মানে অর্থনৈতিক প্রবৃদ্ধি। ওকে, আমার সাবজেক্ট হয়ে গেছে। যদি এটা আরো বড় হইতো আমি পেছন থেকে আসতাম। এবার আমার ভার্ব দরকার না, একদমই না। সাবজেক্টের পরে আপনার অবজেক্ট দরকার, তারপর ভার্ব। তো আসলেই তো তার মানে আমার ভার্ব কোনটা? ডেসিলারেটেড। তাহলে অবজেক্ট জন্য কোনটা? বলছি তো, ভার্বের পরে যা আছে এই পুরো অংশটাই, এই টু থেকে শুরু করে প্যান্ডামিক পর্যন্ত পুরোটাই অবজেক্ট। এবার কি করবেন? আগেরটাই করেন। অবজেক্ট যেহেতু দৈর্ঘ্যে বড়, পেছন থেকে অনুবাদ করো। ধৈর্য লাগবে দাদা, ধৈর্য ছাড়া হবে না। পেছনের পার্টটা কি বলেন? পেছনের পার্টটা হলো কোভিড-19 প্যান্ডামিক। তার আগের পার্ট কি আছে? দ্য কন্টাজিয়ন। কন্টাজিয়ন মানে কি? সংক্রমণ। আচ্ছা, তাহলে আমি সুন্দর করে লিখি যে কোভিড-19 বলতে কি? 19। আমি 19-এ লিখলাম কোভিড-19 এর, এই অপ মানে কি? এর, কোভিড-19 এর। তারপরে কি আছে? সংক্রমণ। তাহলে সংক্রমণ, কোভিড-19 এর সংক্রমণ। এবার এই পেছনের টুকু লেখা শেষ। এবার এর সামনের পার্টটুকু কি আছে? টু প্রিভেন্ট। প্রিভেন্ট মানে কি? প্রতিরোধ করা, ঠেকানো, আটকানো। আর টু মানে কি? তে। তাহলে প্রতিরোধ করতে বা ঠেকাতে। তো আমি লিখলাম ঠেকাতে। প্লিজ ধৈর্য নিয়ে আসেন, এদিকে যাবেন না, আপনি পেছন থেকে আসেন। তাহলে কোভিড-19 ও প্যান্ডামিক মানে কি? মহামারী। তাহলে আমি মহামারী কথাটা মিস হয়ে গেছে। কোভিড-19 মহামারীর, তারপর সংক্রমণ ঠেকাতে। ভাই বাংলা বানান আমার ভুল হতে পারে। আচ্ছা, এবার সংক্রমণ ঠেকাতে পর্যন্ত লিখলাম। এবার তার আগের পার্টটুকু আসেন, কি বলছে? এ গভর্নমেন্ট ডিক্লার্ড লকডাউন মানে কি? সরকার। ডিক্লার্ড মানে কি? ঘোষিত। সরকার ঘোষিত লকডাউন। আর এ মানে কি? একটি। আচ্ছা, একটি বাদ দেন, আপনি শুধু লিখেন সরকার ঘোষিত লকডাউনের বাংলা কি লিখে আমার জানা নেই, সম্ভবত আপনারও জানা নেই, আর জানলেও প্রয়োগ করার দরকার নেই। কিছু ইংলিশ আছে যেগুলো উচ্চারণ বাংলায় লিখবেন। তাহলে সরকার ঘোষিত লকডাউনের এটুকু তো লিখছি। এবার বাই মানে কি? দ্বারা। এবার তার আগের পার্টটা কি? কস্ট মানে কি? সংঘটিত। ধৈর্য নিয়ে দেখতে হবে প্লিজ, সংঘটিত। তাহলে গভর্নমেন্ট লকডাউন, তাহলে
সরকার ঘোষিত লকডাউনের দ্বারা সংঘটিত। আচ্ছা, তার আগের পার্টটুকু কি আছে? তার আগের পার্টটুকু দা আফটার মেথ অফ ইকোনমিক স্লোডাউন। ইকোনমিক স্লোডাউন মানে কি? অর্থনীতির উন্নয়ন হয়েছে? না, অবনতি হয়েছে। তাহলে তাহলে আমরা লিখতে পারি অর্থনৈতিক, আমি লিখতে পারি যে মন্দা। মন্দা লেখা ঠিক না, আপনি লিখতে পারেন এখানে ভাবানুবাদ হিসেবে অর্থনৈতিক মন্দা বা দুর্দশা বা অবনতি। হ্যাঁ, অর্থনৈতিক অবনতি। আচ্ছা, অবনতি মানে কি? অবনতির। হ্যাঁ, অবনতির। এবার তার আগের পার্টটা কি? আফটার মেথ। আফটার মেথ মানে পরে বা ফলাফল হিসেবে, অবনতির ফলাফল হিসেবে হিসেবে। এবার তার আগের পার্টটা আসেন। তার আগের পার্টটা কি? তার আগের পার্টটা হলো ফ্রম 8.15% ইন ফিসক্যাল ইয়ার 19, মানে অর্থ বছর 19-এ 8.15% থেকে। তাহলে আমি লিখলাম অর্থ বছর 19-এ 8.15% থেকে। এবার তার আগের পার্টটা কি আছে? যে টু 5.24% ইন ফিসক্যাল ইয়ার 20, তার মানে অর্থ বছর 20-এ কত শতাংশে বলেন? 5.24%। 5.24%। আমি জানি না আপনি আমার সাথে এখনো আছেন কিনা। যদি থাকেন তাহলে দেখেন, আমি প্রথমে ধৈর্যের সাথে সাবজেক্টটা নিলাম, অবজেক্টটা বিশাল বড় পেছন থেকে ধরে ধরে অনুবাদ করলাম। এখন আমার কি নেওয়ার কথা যেন? ভার্ব। ভার্ব কোনটা? ডেসিলারেটেড। ডেসিলারেটেড মানে কি? কমে গেছে বা নেমে আসছে। তো আমি লিখলাম 24% নেমে এসেছিল, পাস্ট টেন্স। এতক্ষণ আপনার কাছে মনে হচ্ছে আমি কি লিখতেছি ঘোড়ার ডিম। এখন দেখেন সুন্দর একটা বাক্য হয়েছে, যদি আপনি পড়তে পারেন আর কি। কি লেখা আছে? বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি কোভিড-19 মহামারীর সংক্রমণ ঠেকাতে সরকার ঘোষিত লকডাউনের দ্বারা সংঘটিত অর্থনৈতিক অবনতির ফলাফল হিসেবে অর্থ বছর 19-এ 8.15% থেকে অর্থ বছর 20-এ 5.24% নেমে এসেছিল। নিয়ম দিয়ে হয়ে গেল সাবজেক্ট অবজেক্ট ভার্ব। এখন যদি আপনি বলেন যে ভাই আমি নিয়ম টিয়ম মানি না, সমস্যা নেই। আপনি চাইলে এই সাবজেক্টটাকে বাক্যের ভেতরেও রাখতে পারেন, এভাবেও বলতে পারেন কোভিড-19 মহামারী সংক্রমণ ঠেকাতে সরকার ঘোষিত লকডাউনের দ্বারা সংঘটিত অর্থনৈতিক অবনতির ফলাফল হিসেবে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্থ বছর 19-এ 8.15 থেকে অর্থ বছর 20-এ 5.24% নেমে এসেছিল। জাস্ট একটা বিষয়, এই বাক্যটাকে প্রথম দেখায় আপনার কাছে যতটা ভয়ের কারণ হিসেবে মনে হয়েছিল, আমি যখন এটা নিয়ে আলোচনা করলাম, ভয় কি কিছুটা কমছে না? কমছে ভাই। একসাথে সব হবে না। আপনি এখন বলতেছেন যে ভাই ভয় কমছে বাট ওয়ার্ড তো জানি না। আরে ভাই, আপনি কি একটা ফু দিয়ে সব শিখবেন? আপনার ভয় কমছে কিনা, ইয়েস অর নো কমেন্ট করেন। ভয় কি কমেছে? যদি হয় ইয়েস, তাহলে আপনি ওয়ার্ড শিখবেন, আরো কৌশল শিখবেন, আপনার জন্য সম্ভব। একটা জিনিস লক্ষ্য করেন, যদি আপনি ইংলিশ থেকে বাংলা অনুবাদ করতে পারেন তাহলে আপনার জন্য রিডিং কম্প্রিহেনশন বা রিডিং পার্টটা একদম ইজি হয়ে যাবে। আপনি সামারিও লিখতে পারবেন। আর যদি আপনি অনুবাদে দক্ষ হতে পারেন আর কিছু তথ্য আপনি মুখস্থ করতে পারেন, বিভিন্ন ডেটা তথ্য উপাত্ত মুখস্থ করতে পারেন, তাহলে আপনার জন্য ফোকাস রাইটিং ইজি হয়ে যাবে। এখন যদি আমি আপনাকে প্রস্তাব দেই, আমি রুবেল রানা যদি আপনাকে প্রস্তাব দেই ঠিক এই সব কিছু বিবেচনা রেখে আপনাকে আমি একটা কোর্স অফার করব, আপনি কি নেবেন? হয়তো নেবেন না। না নেন কোনো সমস্যা নেই, তবে কোনো একদিন যদি মনে হয় যে না, আমার টার্গেট যেহেতু ব্যাংক জব, আর ব্যাংক জবে যেহেতু লিখিত পরীক্ষায় 200 মার্কসের মধ্যে ইংরেজি অংশেই 110+ মার্কস থাকতেছে, যেখানে ম্যাথে থাকতেছে মাত্র 30 মার্কস, তাহলে আমি এই ইংরেজিতে একটু জোর দিতে চাই। ভাই বিলিভ মি, যারা আমার এই ভিডিওটি দেখতেছেন এই মুহূর্তে, আপনাদের মধ্যে যদি কেউ বিসিএস লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করে থাকেন, হয়তো তার খুব ভালো করে জানা আছে বিসিএস যত লম্বা একটা জার্নি, সেই তুলনায় আপনি একটু ব্যাংকের সিলেবাস অনুযায়ী ফোকাস করলে আপনার জন্য তুলনামূলক খুব সহজে ব্যাংকে ক্যারিয়ার গড়া সম্ভব। কারো কারো একটা ধারণা আছে ব্যাংক সুদ হারাম হালাল, এগুলো আমি যাব না, এটা যার যার থিঙ্কিং এর বিষয়। আপনি যাবেন কিনা ডিসিশন ইজ কমপ্লিটলি ইয়োর্স। আমার কথা, আপনি যদি ব্যাংকে ক্যারিয়ার করতে চান
তাহলে অল্প সময়ের মধ্যে এটা সম্ভব। তবে হ্যাঁ, সেক্ষেত্রে সময়টা অল্প হলেই হবে না, এগুলো লোক শোনানো গল্প। আপনার এই অল্প সময়টা কার কাছে আপনি শিখতেছেন, এটা বড় একটা ফ্যাক্টর। সে আপনাকে অল্প সময়ে প্রস্তুত করে দিতে পারে কিনা, এটা একটা মেজর ফ্যাক্টর। আমি কথা দিচ্ছি, আপনি অল্প সময়ের মধ্যে ব্যাংকের রিটেন ইংলিশ প্রিপারেশন নিতে পারবেন। এন্ড বলতে পারেন যে ভাই প্রিলি তো টিকি না। আমি ভাই, ব্যাংকের জন্য আমার আলাদা প্রিলিমিনারি কোর্স আছে। আমি আজকে লিসনটা করেছি রিটেনের জন্য। আমার ব্যাংকের প্রিলিমিনারি ব্যাচ কিন্তু নতুন, একদম নতুন। আপনি চাইলে আজকে যুক্ত হতে পারেন। এখন বলতে পারেন যে তাহলে আগে প্রিলি পাস করি তারপর রিটেন। আপনি একদম ভুলের জগতে আছেন। ব্যাংকের প্রিলিমিনারি পরীক্ষা হয়ে যাওয়ার বা রেজাল্ট হওয়ার 7 থেকে 15 দিনের মধ্যে রিটেন পরীক্ষা হয় বেশিরভাগ ক্ষেত্রে। ভাই, কত মানুষ, কত পরীক্ষার্থী টানা 2 বছর পড়াশোনা করেও প্রিলি টেকে না। সেখানে আপনি প্রিলি টিকে এই সোনার হরিণটা পাওয়ার পথে গিয়ে রিটেন যদি ফেল করেন, কেমন লাগবে? খুব খারাপ লাগবে। সুতরাং এই ঝুঁকি জীবনও নেবেন না। আপনি কোর্স আমার কাছে না করেন, ডাজেন্ট ম্যাটার, কিন্তু আমি অবশ্যই পরামর্শ দিব, অবশ্যই ব্যাংকের জন্য হলো প্রিলি এবং রিটেন আপনাকে কম্বাইন্ড প্রিপারেশন নেয়ার পর প্রিলিমিনারি পরীক্ষার হলে যেতে হবে। তাহলে আপনি ধরে নিতে পারেন আপনার সফলতার হার, সম্ভাবনা বেড়ে যাচ্ছে। বাট এমন যদি করেন আগে প্রিলি টিকি তারপর রিটেন, তাহলে আপনার স্বপ্নের প্রিলি পাস করার পর রিটেন ফেল করতে হবে মোটামুটি নিশ্চিত। ব্যতিক্রম নিয়ে কথা বলবো না। তাহলে আপনার জন্য কি পরামর্শ? আমার ব্যাংক জব প্রিলিমিনারি একটা কোর্স করে নেবেন। পাশাপাশি আপনি চাইলে রেকর্ড কোর্সও কিনতে পারেন, আমার ব্যাংকের প্রিলির জন্য রেকর্ড কোর্স আছে। বাট আমি পরামর্শ দিব এই রিটেন কোর্সটা আপনি খুব গুরুত্ব দিয়ে করবেন। এখানে আমরা এই কোর্সে কি অফার করব? আপনাকে আমরা লেকচার সংখ্যা দিব 40+, 40টা ক্লাস দিব বা তারও বেশি। জি না, আপনাকে প্রথমে আমি সিলেবাসকে হিট করে পড়াবো না। আমি 40টা ক্লাসের মধ্যে আপনাকে প্রথম 15টা ক্লাসই দিব ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিং এর উপর। কারণ আমি বিশ্বাস করি আপনাকে যদি আমি এমন কিছু শেখাতে পারি যা শিখে আপনি মুক্ত মনে ইংলিশে যা ইচ্ছা লিখতে পারেন, সেটা প্রেমপত্র থেকে শুরু করে যে কোনো প্রপোজাল লেটার পর্যন্ত, বা যে কোনো প্রবন্ধ থেকে শুরু করে আর্টিকেল পর্যন্ত, রূপকথার গল্প থেকে শুরু করে বাস্তব কোনো কাহিনী, আপনার যা মন চায় যদি আপনি ইংলিশে লিখতে পারেন, তাহলে আপনার 80% প্রিপারেশন হয়ে গেল। এই জন্য আমি প্রথম 15টা ক্লাস দিব আপনাকে ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিং এর উপর। আর থাকে কয়টা? 25টা। এই 25টা ক্লাস আমি দিব আপনার সিলেবাসকে টার্গেট করে। রিডিং কম্প্রিহেনশন, সামারি রাইটিং, প্রেসি রাইটিং, ট্রান্সলেশন বেঙ্গলি টু ইংলিশ, ইংলিশ টু বেঙ্গলি, আর্গুমেন্টেটিভ রাইটিং এবং ফোকাস রাইটিং। এক্ষেত্রে একটা বিষয় আছে, ফোকাস রাইটিং এর হ্যান্ড নোটটা কিন্তু জরুরি। আপনি আমার কোর্সে থাকলে হ্যান্ড নোট নিয়ে কোনো প্যারা নেই। আপডেটেড যত ইস্যু আছে সেগুলো আমি নিজে আপনাকে ইংরেজিতে লিখে দিব ইনশাল্লাহ, এবং সেগুলোর বাংলা অনুবাদ থাকবে। পড়ার সময় খুব একটা আরাম পাবেন, যেন ওই যে কি লাচ্ছি, খুব খাচ্ছি, আরাম পাচ্ছি এমন মনে হবে যদি আপনি হ্যান্ড নোটটা নিতে পারেন। আর যদি বলেন যে ভাই হ্যান্ড নোটটা দিয়ে দেন পড়ি, ভাই হ্যান্ড নোটটা আমি চাইলে দিতেই পারি, কিচ্ছু করতে পারবেন না। আপনাকে আগে ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিং স্কিল বাড়াতে হবে। তারপর যদি আপনি আমার হ্যান্ড নোট ফলো করেন, আমার ফোকাসের ক্লাসগুলো করেন, তাহলে আপনাকে মুখস্থ করতে হবে না আশা করি। এই মিলিয়ে আমার এই রিটেন ইংলিশ, ব্যাংক জব রিটেন ইংলিশ কোর্সে ক্লাসের সংখ্যা হচ্ছে 40+। আর কোর্স প্ল্যান আপনি ভর্তি হওয়ার সাথে সাথে কোর্স প্ল্যান একটা পেয়ে যাবেন। সেখানে সুন্দর করে লেখা থাকবে লেকচার 1 কি, 2 কি, 3 কি, 5 কি, যেন আপনি মেন্টালি প্রিপেয়ার্ড হয়ে ক্লাসে ঢুকতে পারেন। আচ্ছা, এবার আসেন কোর্স ফি কত? কোর্স ফি কত? আপনাকে আমি এতগুলো তথ্য দিতে পারলাম, কোর্স ফি কেন বলবো না? এটা একটা জাতীয় সমস্যা ভাই। কেন ভাই কোর্স ফি বলবেন না কেন? তো আমার সাদা মনে ছোট্ট একটা প্রশ্ন, আপনি আপনার ক্যারিয়ারের জন্য একটা কোর্স করবেন, কোর্স কোঅর্ডিনেটরকে 1 মিনিট ফোন দিয়ে যদি কথা বলেন যে ভাই আপনার কোর্সটা করতে চাই, ফি কত? সে ফি বললো এটা, যে ভাই আমার জন্য ফিটা একটু বেশি হয়, একটু কমানো যায় কিনা। এই 1 মিনিট ফোন করার সামর্থ্য, সক্ষমতা কি নাই? যদি বলেন নাই, তাহলে আমি বলবো দিস কোর্স ইজ নট ফর ইউ। আমি আসলে এমন কাউকে চাচ্ছি যার নিজ থেকে একটা আগ্রহ আছে, তার জন্য আমার কোর্স। আমি শুধু কোর্স সেল করার জন্য এই ভিডিও বানাইনি ভাই, বিলিভ মি, বানাইনি। তাহলে তো আমি শুরুতে এসে বলতাম ভর্তি চলছে, ভর্তি চলছে, ব্যাংক জব রিটেন ইংলিশ কোর্সে ভর্তি চলছে। নো, আমার উদ্দেশ্য আছে, আমার উদ্দেশ্য ছিল প্রথমে আপনাকে একটু সাহস দেয়া, একটা ধারণা দেয়া, চেষ্টা করছি একটু উপকার করার জন্য,
যেন আপনি কোর্সে ভর্তি না হলে উপকৃত হন। শেষে গিয়ে বলছি যে ভাই আমার একটা কোর্স আছে, আপনার যদি মন চায় আপনি ভর্তি হতে পারেন। আপনার দায়িত্ব, যদি আপনার মনে হয় এটা আপনার প্রয়োজন, এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, একটু হোয়াটসঅ্যাপে নক করেন কিংবা ফোন করেন, কোর্স কোঅর্ডিনেটরের সাথে কথা বলেন, ভর্তি হয়ে যান। ছোট্ট একটা কথা বলে রাখছি, আমার জাস্ট 3 দিনের জন্য, লম্বা সময় না, 3 দিনের জন্য আমি 50% ডিসকাউন্টে ভর্তির সুযোগ দিব। এটা আমি দিতাম না, বাট সামাজিক জীব হিসেবে আমার একটা দায়বদ্ধতা আছে। কি দায়বদ্ধতা? যে যাদের আর্থিক সক্ষমতা কম, অভাব আছে, তারা যেন এই সুযোগটা লুফে নিতে পারে। আর যে 3 দিন পর নক দিবে তাকে এই সুযোগ দিতে আমি বাধ্য না, কারণ তার জন্য অফার ছিল। তাহলে 50% ডিসকাউন্টটা প্রযোজ্য হবে আজ, এই মুহূর্ত থেকে আগামী 3 ডেইস এর জন্য। আমার মূল কোর্স ফি থেকে ইনশাআল্লাহ আপনি 50% ডিসকাউন্টে ভর্তি হতে পারবেন। এর জন্য করণীয় কি? এটা একটা স্ক্রিনশট নেবেন, নিয়ে আপনি এখনই আমাদের হোয়াটসঅ্যাপে নক করেন যে ভাই আপনার এই কোর্সে ভর্তি হতে চাই, ভর্তি হয়ে যান। আর ক্লাসগুলো হবে কিসে? জুম ক্লাস, জুম ক্লাস হবে। কোনো কারণে ইন্টারনেট সমস্যা হলে যদি না করতে পারেন সমস্যা নেই, ক্লাসগুলো রেকর্ড থাকবে, লাইফ টাইমের জন্য রেকর্ড দেখতে পারবেন, 2-3 মাস না, আজীবন দেখতে পারবেন। বিনিময়ে একটু দোয়া করবেন আমার জন্য, আমি লাইফ টাইম অ্যাক্সেস দিব যে আপনার জব না হওয়া পর্যন্ত যেন করতে পারেন। ফাইনালি আপনার জন্য পরামর্শ হলো ব্যাংক জব প্রিলির একটা রেকর্ড কোর্স কিনে নেন, যেখানে আপনি প্রিলি কোর্সটা করতে পারবেন। আপনার হাতে যে টাইম কম, আর রিটেন কোর্সটা খুব সময় নিয়ে আমার সাথে করেন, ইনশাআল্লাহ ব্যাংকিং ক্যারিয়ারে আপনি খুব ভালো করবেন। সবার জন্য শুভকামনা রইল। আর আপনি যদি মনে করেন যে না আমার ক্যারিয়ার শুরু করতে আরো লেট আছে, ভাই আপনার ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিং এর কোনো কোর্স আছে কিনা? হ্যাঁ, আমার 0 to অ্যাডভান্সড ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিং একটা কোর্স আছে, যেখানে 40টা না আরো অনেক ক্লাস থাকবে। 0 লেভেল থেকে আপনাকে রিটেনের জন্য রেডি করব, আপনি ব্যাংক, বিসিএস সকল রিটেন পরীক্ষার জন্য প্রিপেয়ার্ড হবেন। কোনটা চান? ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিং, নাকি ব্যাংক জব রিটেন ইংলিশ, নাকি বিসিএস রিটেন ইংলিশ, নাকি ব্যাংক জব প্রিলিমিনারি, নাকি বিসিএস প্রিলিমিনারি, নাকি জব ইংলিশ? হোয়াটসঅ্যাপে নক করেন, সকল কোর্স আছে। সবার জন্য শুভকামনা রইল, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।